বাইরে থেকে এসে শহরে কাজ করছে বা বাড়ির মা বোন যারা বাইরে থেকে এসে বাজারে মার্কেটে আসছে, তাদের যদি হঠাৎ করে পিরিয়ডস হয়, সেই সময়ে সে প্যাড কোথায় পাবে, তাতে সমস্যায় বা অসুবিধার মধ্যে না পড়ে, যে যাতে একটা টয়লেটে গেলে পরে যদি সে যদি একটা প্যাড পায় তাহলে তার জন্য একটা সাপোর্ট হবে। এই চিন্তাভাবনা থেকেই এই প্যাড বক্সে স্টার্ট করা। তাদের বলার মতন স্কোপ থাকে না, কিছু কিছু সময় প্যাড দিয়ে সহযোগিতা করেন। এবং তো অনেকেই এসে ঘুরে যাচ্ছিল, প্যাড প্রয়োজনে পাচ্ছিল না, এবং তারা আমাকে এমন ধরনের কথা বলেছে যে আমি একটা ছেলে হয়ে এই ধরনের কথাবার্তা কেন বলছি। নিজের রোজগার দিয়ে জুগিয়ে চলেছেন একাধিক পরোপকারের কাজ, মহিলা হোক অথবা ভবঘুরে, প্রত্যেকের জন্য ভাবনা তার। এই নিয়েই বেশ আছেন শিলিগুড়ির প্যাডম্যান বিল্টু চৌধুরী। আজ কথা বলবো শিলিগুড়ি টক্সে তার সাথে। নমস্কার বিল্টুবাবু, আপনাকে স্বাগত শিলিগুড়ি লাইভে, শিলিগুড়ি টক্সে। আজ আমরা কথা বলবো আপনার জার্নি নিয়ে, এবং প্রথমেই আমি আসি যে শিলিগুড়ি প্যাডম্যান, যদি বলি প্যাডম্যান একটা মুভি আমরা প্রত্যেকেই দেখেছি, এবং আপনার কাজ তার আগের থেকেই, এবং তারপরের থেকে রিলেটেড হওয়া শিলিগুড়ির প্যাডম্যান। কেন এই ভাবনা মহিলাদেরকে নিয়ে, এই যে একটা বিশাল বড় একটা চেঞ্জ, যদি বলি মানে মহিলাদেরকে নিয়ে প্রথমে ভাবনা, তারপর একটা বিশাল বড় চেঞ্জ, সেটা নিয়ে কোথার থেকে এই ভাবনাটা আসলো? আমি তো মার্কেটিং প্রফেশনে জব করি, তো আমি দেখেছি শিলিগুড়িতে কাজ করতে এসে আমার মতন অনেক মহিলারা, মেয়েরাও আছে যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত, তারাও এসে কাজ করে। এবং আমাদের এই প্রফেশনে যারা আছি তাদের কাছে অনেক সময় হয় পকেটে বা এত পরিমাণ অর্থ থাকে না যে তাদের কাছে প্যাড কিনে ব্যাগে রাখা সম্ভব। তো সেই ক্ষেত্রে কি হয়, যারা বাইরে থেকে এসে শহরে কাজ করছে বা বাড়ির মা বোন যারা বাইরে থেকে এসে বাজারে মার্কেটে আসছে, তাদের যদি হঠাৎ করে পিরিয়ডস হয়, সেই সময়ে সে প্যাড কোথায় পাবে। তো হঠাৎ করে যদি কোনো মহিলা যাতে সমস্যায় বা অসুবিধার মধ্যে না পড়ে, এই কথা ভেবেই আর কি এই কনসেপ্টটা স্টার্ট করা, যে যাতে একটা টয়লেটে গেলে পরে যদি সে যদি একটা প্যাড পায় তাহলে তার জন্য একটা সাপোর্ট হবে। এবং যাতে কোনো মহিলাই যাতে কোনো রকমভাবে রাস্তাঘাটে বেরিয়ে যাতে সমস্যার সম্মুখীন না হয়, এই চিন্তাভাবনা থেকেই এই প্যাড বক্সের স্টার্ট করা। এবং এ যাবৎ প্রায় 26টা টয়লেটে আমি বিনামূল্যে স্যানিটারি প্যাড বক্স বসিয়েছিলাম, এবং সব কটা এখনও সচল নেই। চেষ্টা করছি আবার যদি পুনরায় স্টার্ট করা যায়। আচ্ছা, এটা তো একটা বিশাল বড় পরিবর্তন যদি বলি। প্রথম কথা, শিক্ষিত সমাজের ক্ষেত্রে অনেকেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চায় না, অনেক রকম ট্যাবুজ রয়েছে। সেক্ষেত্রে একজন পুরুষ হয়ে, একজন যদি বলি প্যাড বক্স প্রত্যেকটা টয়লেটে তৈরি করে লাগানো, মহিলাদের কথা ভেবে যারা কর্মরত তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই যে একটা ভাবনা, এই ভাবনাটা কোনো একটা কি বিষয় আছে যেটার জন্য আপনার ক্লিক করেছিল, বা কোনো একটা ইনসিডেন্ট যে জন্য এই জিনিসটা আপনার ক্লিক করলো প্রথম? হ্যাঁ, এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। আমার একজন সহকর্মী ছিলেন, একজন মহিলা, যিনি একটা সময় মানে এই প্রবলেমটা ফেস করে, এবং সে আমার সাথে খুব ভালো ভাই মতন, দাদা ভাইয়ের মতন সম্পর্ক ছিল বলে হয়তো সেই সময় আমাকে বলতে পেরেছিল বলে আমি প্যাডটা কিনে দিতে পেরেছিলাম। কিন্তু অনেক সময় কি হয়, তাদের বলার মতন স্কোপ থাকে না। তো সেই ক্ষেত্রে সেই মহিলাটা কি করবে, তখন তো তাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়, যাতে সেই রকম সবসময় তো দাদা ভাই বা সেরকম পরিচিত কেউ নাও থাকতে পারে। তো টয়লেটে গিয়ে যদি একটা প্যাড পেয়ে যায় তাতে তার পক্ষে একটা সাপোর্ট হবে। এই কথাটা তখন আমার মাথার মধ্যে মানে একটা করে যে এটা করা উচিত, বা এই ধরনের কাজ যদি আমি করি তাহলে পরে আজকের জন্য এই যে আমার সহকর্মী উপকৃত হচ্ছে, কালকে আরও অনেক মহিলা, অনেক মা, অনেক বোন উপকৃত হবে এই কাজের মাধ্যমে। আচ্ছা, শিলিগুড়ি শহরে এখনো পর্যন্ত কতগুলো টয়লেটে প্যাড বক্স লাগিয়েছেন? বা প্রায় 26টা টয়লেটে আমি 2021 সাল পর্যন্ত 26টা টয়লেটে আমি করেছিলাম। তারপরে সেগুলো সমস্তটা সচল রাখতে পারিনি, বিশেষ করে আর্থিক সমস্যার জন্য। এখন মোটামুটি 4 থেকে 5টা টয়লেট এখনও রেগুলারলি আমি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই যে পুরো প্যাড বক্সের কনসেপ্টটা আপনার মাথার থেকে আসা এবং লাগানো আপনার নিজের থেকে? একদম। এবং এই যে আর্থিক সহযোগিতা কি কারোর থেকে পেয়েছেন এখনো পর্যন্ত? না, সেইভাবে কোনো আর্থিক সহযোগিতা এখনও পাইনি। তবে হ্যাঁ, আমাদের যে সংস্থা আছে ওমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ডের যাদের সদস্যরা আছেন, সদস্যরা আছেন, তারা কিছু কিছু সময় প্যাড দিয়ে সহযোগিতা করেন, এবং কিছু কিছু সময় আর্থিক সহযোগিতা করেন যাতে কাজটা সচল থাকে। ওকে, বিল্টুদার একটি সংস্থাও আছে আপনাদের
জানিয়ে রাখি, বিটুদের একটি সংস্থা আছে, সেটি হচ্ছে ফাউন্ডার অফ উমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, আচ্ছা, এই নামটা কি? এই নামটার পিছনে কিন্তু একটা গল্প আছে, সেই গল্পটা একটু ওমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ড বলার কারণ এটাই যে আমার কাজটা তো উদ্দেশ্যটা এটাই ছিল যে মা বোন যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, তো মহিলাদের সহযোগিতা করা। তো যে কারণেই নাম ওমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ড, মহিলাদের মধ্যে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল। এবং এই নামটা একটা শর্ট ফর্ম হয়, ওমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ডের শর্ট ফর্ম হচ্ছে ওয়া। ওয়া হচ্ছে মানুষের ওয়া, আমরা একটা বাচ্চা জন্মের পর প্রথমে তো সে মা বলতে পারে না, প্রথমে ওয়া বলে শব্দ করে। তো আমি এটার সঙ্গে একটা কানেক্ট করতে পারি যে আমাদের সংস্থার যে প্রথম শর্ট ফর্ম যে নামটা, সেটাও যে মানুষের প্রথম উক্তি বা প্রথম শব্দ মানুষের মুখের জীবনের। তো এই ভেবেই আর কি শুরুয়াত করা ওমেন্স অ্যাওয়ারনেস, প্রথম শব্দ, জীবনের প্রথম স্বর, জীবনের প্রথম স্বর দিয়ে এই নামটা আসা। আচ্ছা, এই যে স্যানিটারি ন্যাপকিন বা প্যাড বক্সের ক্ষেত্রে বলেছেন 26টা করেছেন, এখন কন্টিনিউ করতে পারছেন না সেভাবে, কিন্তু এখন কতগুলো রয়েছে? এখন 4-5টা টয়লেটে রেগুলারলি চলছে। এটার অ্যাওয়ারনেস কিরকম রয়েছে, কতটা সিকিউর এটা ইউজ করা? আমি যে প্যাডগুলো ব্যবহার করি সেগুলো গুজরাটের কিছু কোম্পানি আছে, তাদের কাছ থেকে আমি পাইকারি রেটে কিনে নিই, এবং কিছু কিছু ব্র্যান্ডেড কোম্পানি আছে যাদের কোয়ালিটি ভালো, যেটা হাইজিন মেনটেন হয়, সেই প্যাডগুলোই আমি তাদের দেওয়ার চেষ্টা করি যাতে কোনো সমস্যা না হয়। মানে এখন যে 6টা জায়গাতে আছে সেগুলো রেগুলারলি চলছে এবং সেখানকার লোকজনও হেল্প করছে, যেহেতু কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয়, আমি আমার কিছু ভালো অভিজ্ঞতা আছে, মানে যেগুলো অন্যতম সেরা অভিজ্ঞতা। আমি বিধান মার্কেট অটো স্ট্যান্ডে যে টয়লেটটা আছে, লেডিস টয়লেটটা আছে, ওখানে এক দাদা আছে যে টয়লেটের দায়িত্বে আছেন, ঠিক আছে। তো আমি মাঝে কাজের জন্য আমাকে শিলিগুড়ির বাইরে অনেক দিন থাকতে হয়, তো সেই সময় আমি প্যাড শেষ হয়ে যাওয়ার পরে সেই সপ্তাহে আমি যেতে পারিনি। তো অনেকেই এসে ঘুরে যাচ্ছিল, প্যাড প্রয়োজনে পাচ্ছিল না, তো উনি নিজে থেকে প্যাড কিনে সে বক্সটা ভর্তি করে, এবং উনি বলে যে দাদা এই কাজটা তো প্রয়োজনীয়তা আছে, তুমি করছো, তো তোমার পাশে যদি একটু সাপোর্ট করতে পারি। তো এটা শুনে আমার সত্যি খুব ভালো লেগেছে যে আমার সাথে সাথে একজন টয়লেটে থাকার দায়িত্বে একজন মানুষ, সে হয়তো বিরাট হিউজ কিছু ইনকাম না করলে পরও তার মানসিকতা মনে হয়েছে যে এই কাজটা সে ফিল করতে পেরেছে যে আমি যে কাজটা শুরুয়াত করেছি সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে, এবং এই কাজটার মাধ্যমে অনেক মহিলা উপকৃত হচ্ছে প্রতিনিয়ত। তাই সে তার ওই স্বল্প ইনকামের মধ্যে থেকেও সে কিন্তু কয়েকটা প্যাড কিনে ওই প্যাড বক্সটা ভর্তি করে আর কি। সত্যি আমার এটা আমার কাছে অনেক বড় পাওনা ছিল। অবশ্যই এটা একটা পজিটিভ দিক, একদম একদম। এবং কোনো ভালো কাজ কেন, যে কোনো কাজ করতে গেলে একটা নেগেটিভ ভীষণ পয়েন্ট আসে, এবং তোমার ক্ষেত্রে যে কাজটা তুমি করছো, একে তো মহিলাদের জন্য করা, তারপরে এমন একটা বিষয় নিয়ে করা যে বিষয়টা নিয়ে অনেকেই কথা বলতে চায় না, সেই বিষয়টাকে নিয়ে কাজ করা, সেক্ষেত্রে কী কী বাধার সম্মুখীন হতে হয়েছে? বাধা বলতে আমি প্রথমে যখন শুরুয়াত করি তখন আমার পরিচিত বেশ কিছু মানুষ আমাকে তো মানে অনেক রকমভাবেই মানে অপমানিত হতে হয়েছিল, এবং তারা খুব আমার মানে কি বলবো, আমার পরিচিত মানুষদের মধ্যে থেকেই তারা ছিল, এবং তারা আমাকে এমন ধরনের কথা বলেছে যে আমি একটা ছেলে হয়ে এই ধরনের কথাবার্তা কেন বলছি, পাবলিক প্ল্যাটফর্মে এসে তাদের বোঝানোর জন্য চেষ্টা করছি, এগুলো আমার করা উচিত নয়, আমি যেটা করছি সেটা অন্যায় করছি আর কি, তাদের কথা এটাই ছিল আর কি। কিন্তু আমি তাদের বোঝাতে আজকের ডেটে সচেষ্ট হয়েছি, এবং আমি আজকের ডেটে এটা করতে পেরেছি যে এই কাজটার প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এটা তো শিলিগুড়ির নয়, মানে তোমার প্রপার বাড়ি কোথায়, মানে প্রপার? আমার জন্মস্থান হচ্ছে নদিয়া জেলার ধুবুলিয়াতে। আচ্ছা, ধুবুলিয়াতেই মানে বড় হয়ে ওঠা। তারপরে বাবা মারা যায়, তো খুব মানে অল্প বয়সে যখন বাবা মারা যায় তখন পরিবারের সংসারের চাপটা আমার উপর এসে পড়ে, তখন কাজের সন্ধানে কিছু না কিছু তো করতেই হবে আমার মা এবং বোনদের বাঁচিয়ে রাখার জন্য। তারপরেই শিলিগুড়িতে আসা, খুব সামান্য ইনকাম করতাম, এমন দিন গেছে এখানে WBMSL রেস্ট হাউসে থাকতাম, কোনো দিন হয়তো রাতের খাবারও ঠিক মতন খেতে পারতাম না, কারণ কি রেস্ট হাউসে মিল থাকতো, কোনো দিন রাত্রে মিলও লেখাতাম না, কারণ আমার কাছে সেই সাফিসিয়েন্ট অর্থ ছিল না। তো সেই দিনগুলোর কথা ভেবে হয়তো আমাকে আজকের ডেটে আমি অনেক শক্তি পাই যে আমার কাছে তখন তো কিছুই ছিল না, আজকে তো কিছু আছে, আজকের ডেটে তো কমসে কম সেই খাবার অভাবটা নেই আমার কাছে, কিন্তু কিছু আছে এবং নিজের থেকেও কিছু অন্যকে দেওয়ার আছে, এটাও একটা বিষয়। মানে কটা মানুষ পারে যে নিজের জন্য ভাবনা এবং তার সাথে অন্য মানুষের জন্যও কিছু ভাববো, সেটা কটা মানুষই বা পারে, এই সাহসিকতাটা দেখানোটা একটা বিশাল বড় ব্যাপার। তো এখন শিলিগুড়িতেই থাকা, শিলিগুড়িতে ফ্যামিলি? শিলিগুড়িতে প্রায় 17-18 বছর হয়ে গেছে আমি শিলিগুড়িতেই আছি,
এবং শিলিগুড়ির বাসিন্দা এখন বর্তমানে আমি বলতে পারি। আচ্ছা, যখন এক্ষেত্রে এমন ধরনের কোনো কাজ করা হয় সেক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলোর দরকার হয়, প্রচণ্ড অ্যাওয়ারনেস ক্যাম্পের দরকার। মানে যদি শিক্ষিত এলাকা বলি বা শহরাঞ্চলে বলি, এক্ষেত্রে তুমি শিক্ষিত মানুষকে 2টো হলেও 3টে হলেও বলতে পারবে, কিন্তু অনেক জায়গা হয় গ্রামাঞ্চলে গিয়েও বিদ্যুৎ অনেক ক্ষেত্রে কাজ করে আসো। তো সেক্ষেত্রে কী কী অসুবিধার সম্মুখীন হতে হয়? মানে অ্যাওয়ারনেস ক্যাম্প করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে চাই এমন কোনো যদি ঘটনা আমাদের সাথে একটু হ্যাঁ, share করো। অ্যাওয়ারনেস ক্যাম্প করতে গেলে যেরকম আমি যখনই গ্রামে গিয়ে মহিলাদের মধ্যে প্রথমে আমি এই ধরনের ক্যাম্প করার কথা বলি, হুম হুম তখনই যদি এক জায়গায় 10জন মহিলা থাকে আস্তে আস্তে করে সরে যেতে থাকে, হুম যে একটা ছেলে হয়ে আমি এই ধরনের কথা বলছি। তো আমি এটা করাটা আমার পক্ষে খুব কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে যায়, যে আমি একটা ছেলে হয়ে পিওরস নিয়ে আলোচনা করব এবং সেই সমস্যার সমাধানের কথা বলবো, কিভাবে সেটা পিওরসের সময় প্যাড ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে, কেন প্যাড ব্যবহার করবেন, প্যাড ব্যবহার না করলে কী সমস্যা হতে পারে, এগুলো যখন আমি বলবো সেগুলো শোনার জন্য তারা যে থাকবে সেই সংখ্যাটা খুব আস্তে কম আস্তে কমে কমে আসে। আসে। তো তার জন্য আমি কি করতাম, প্রথম যে প্রথমে বলতাম যে গ্রাম গেড়ে যেটা মানে শহর থেকে অনেকটা দূরে হুম পিছিয়ে পড়া যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে গিয়ে আমি বলতাম যে বিনামূল্যে প্যাড দেওয়া হবে, অ্যাওয়ারনেস হবে বলে আমি বলতামই না। হুম কেন বলতাম না? যদি অ্যাওয়ারনেস বলি না তাহলে পরে সবাই আসবেই না, হুম কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তারা তো স্বাচ্ছন্দ্য বোধ করে না। আর আমি একটা ছেলে হয়ে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো, সেটা তারা মেনে নিতে পারবে না। হুম তো আমি যদি বলি বিনামূল্যে ফ্রিতে প্যাড দেওয়া হবে, প্যাডের প্রয়োজনীয়তা তো আছে, কম বেশি তো তারা ফিল করে সেটা। হুম এবার অনেকে আছে যারা অর্থের জন্য কিনতে পারে না, এবার সে যদি ফ্রিতে পায় সে আসবে। এবার এইভাবে আমি করতাম, এই প্যাড দেওয়ার কথা বলে সবাইকে এক জায়গায় করতাম। আচ্ছা, এরকম প্রথম কোন এলাকা আছে যেখানে প্রথমে গেছিলে? আমি শুকনাতে করেছিলাম, আচ্ছা। আমবাড়িতে করেছি, তারপর হচ্ছে রংধামালিতে গেছিলাম, তারপর জলপাইগুড়িরও আশপাশে কিছু কিছু ছোটো ছোটো জায়গায় গেছি। আচ্ছা, প্রথমে যখন কাজ করলে তখন তো একা করলে, যখন ক্যাম্পগুলো করা শুরু করলে তখন তখন তো একটা সেক্ষেত্রে হ্যান্ডসের দরকার হলো। তখন সেক্ষেত্রে আমার ওয়াইফ তনুশ্রী আমার পাশে দাঁড়িয়েছে। তারপর আমাদের এনজিওর বেশ কিছু মেম্বার, আমাদের সদস্য এবং সদস্যা আমার পাশে এসে দাঁড়িয়েছে, তারা আমার সঙ্গে সঙ্গে থাকতো। এবং মহিলা বেশ কিছু মেম্বার ছিল আমাদের, যারা একত্রিত হয়ে এই ক্যাম্পগুলোকে যাতে পরিচালনা করা যায় তারাও সহযোগিতা করতো। তাতে তখন কি হতো, মহিলারা যখন একজন মহিলার কাছ থেকে শুনছে হুম। তখন কিন্তু অনেকে আসতো। তো আমি দেখলাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের বোঝানো হুম বিষয়গুলো। সেক্ষেত্রে আমি বলি বা আমাদের কোনো অন্য মহিলা মেম্বার মহিলা মেম্বাররা বলুক, তারা প্রয়োজনীয়তাটা ফিল করুক। হুম আমি সেটাই চেষ্টা করেছি। বাহ, সেটা করে এখন সাকসেসফুল, এবং সেক্ষেত্রে অনেকগুলো হ্যাঁ, জায়গায় অনেকগুলো জায়গায় করেছি এবং তাতে আমার মনে হয় এখন যেখানে হয়তো 10%, 20% হয়তো মহিলারা প্যাড ব্যবহার করতো, সেই সংখ্যাটা এখন হয়তো বেড়েছে। এটা একটা ভালো পজিটিভ দিক। হুম। এবং অবশ্যই সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে রোগের সম্ভাবনা থাকে, কিন্তু সেক্ষেত্রে ওটাও অনেকটা কমে গেছে। আচ্ছা, সমাজের প্রচুর মানুষ নানা ধরনের কথা বলে, কিন্তু ভালো কাজ করতে গেলে সবার আগে হয়তো কাছের লোকরাই বেশি আটকে দেয়। হ্যাঁ। এমন কোনো মুহূর্তের সাক্ষী থেকেছো বা এমন কোনো হ্যাঁ। কটাক্ষের সাক্ষী থেকেছো যে খুব কাছের লোকজন তারাই খুব বলছে? হ্যাঁ, বলেছে সেলস প্রফেশনে কাজ করে সমাজসেবা করা যায়, এটা মানে করাটা আর কি অপরাধ আর কি, সেটা আমি করছি আর কি, সেটা কিছু মানুষ মেনে নিতে পারেনি সমাজে। তারা বিভিন্নভাবে আমাকে কথা শুনিয়েছে, কথা বলেছে, কখনো ডাইরেক্ট বলেছে সরাসরি আমাকে, কখনো আমার পরিবারের লোকজনকে তারা বলেছে যে সেলসে কাজ করে আবার সমাজসেবা, মানে কোনো সেলস প্রফেশনে কাজ করে কেউ সমাজসেবা করতে পারে না, এটা আর কি অপরাধ আমার কাছে। আচ্ছা, আমি সেই একটা অপরাধ কর্মক্ষেত্রের করছি। কথা যখন আসলে, কর্মক্ষেত্রে বিলুদ এখন কিসে আছো কর্মক্ষেত্রে? আমি একটা আগরবাতি কোম্পানি, জেড ব্ল্যাক আগরবাতি কোম্পানি রিজনাল ম্যানেজার পদে আছি। এখন রিজিওনাল ম্যানেজার পদে আছে। তো সেক্ষেত্রে সত্যি একটা মানে একটা স্যালারি, যে ক্ষেত্রে বাড়িতেও চালাতে হবে, কিন্তু অনেক মানুষের জন্য ভাবতে হবে, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা। সেক্ষেত্রে এমন কোনো দিন গেছে, এমন কোনো মাস গেছে যে ক্ষেত্রে খুব হাত টানাটানি, কিন্তু তাও মনে হচ্ছে এই যে পরোপকারের হ্যাঁ, যে একটা নেশা, সেক্ষেত্রে কাজ করতে হয়েছে, এরকম হয়েছে? এরকম অনেকবারই হয়েছে, একবার নয়, এরকম হুম অনেকবারই হয়েছে এরকম সম্মুখীন, যে এই মাসে মনে হয় না আর এই এই যে প্ল্যানগুলো আছে যে এটার পরে এটা, এটার পরে এটা, আমি তো একটা শিডিউল তৈরি করে নিই যে সারা হুম মাসের খরচার জন্য আমাকে এইভাবে প্ল্যান করতে হবে। তো সেই খরচাগুলো মেকআপ করতে গিয়ে অনেক সময় কি হয়, মানে সংসারের প্রয়োজনীয় অনেক কিছুই বাদ পড়ে যায়, যেটা হুম করতে পারি না, যেটা আমার পরিবার ফেস করে হয়তো অনেক সময়।
এবং তারা হয়তো সবসময় না বললেও সেটা আমি ফিল করতে পারি। তারা হয়তো আমার মুখের দিকে তাকিয়ে হয়তো বলে না। সেই কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখি, সেটা আর বাইরে প্রকাশ করতে পারি না। সেটা একটা জায়গা অবশ্যই। আচ্ছা, মেনস্ট্রুয়েশন নিয়ে অনেকেই কথা বলতে চায় না, সেক্ষেত্রে তো এটা একটা চ্যালেঞ্জিং এর পার্ট ছিল। কোথার থেকে শুরু হলো তোমার এই জার্নিটা, একদম ফার্স্ট কার কাছ থেকে পারমিশন নিলে, এতগুলো জায়গায় যে তুমি প্যাড বক্স তৈরি করলে, কিভাবে প্যাড ম্যান হয়ে উঠলে, সেটা যদি একটু বলি আমরা শুনি, যদি একটু একদম প্রথম এই দিন কাজটা ভাবনা। তো আমি একটা প্রথম শুরুবারটা আমি বললাম আমার একজন সহকর্মী ছিল। আমরা একটা সেখানে কিনে দেওয়ার থেকে কিনে তারপর দেওয়া থেকে বক্সটা কি করে আসলো, বক্সটা কার থেকে পারমিশন? শিলিগুড়িতে যখন আমি এটা চিন্তা ভাবনা করলাম এবং আমার পরিচিত কয়েকজনের কাছে যখন শেয়ার করলাম, তো তারা তো আমাকে সম্পূর্ণ মানে কি বলবো আর কি, যতটা খারাপ বলা যায় আর কি ততটাই খারাপ বলেছিল সেই সময়, যে এই কাজগুলো করা মানে তুমি একটা পাপ পাপ করছো করছো, এরকম এটা তুমি একটা। করতে পারো না, এটা একটা ছেলে হয়ে তোমার করা উচিত হবে না। তখন আমি ফার্স্ট আলোচনা করি আমার ওয়াইফের সাথে, যে আমি এই কাজটা করতে চলেছি, তো এটা কি করা আমার উচিত হবে বা এটা কি করবো আমি। তো বললো এটা তোমার এটা তুমি যেটা কাজ করতে এটা একটা মহৎ কাজ এবং এর প্রয়োজনীয়তা বিরাট। আজকের ডেটে এই কাজটা কেউ করে না, আর লাইফ পার্টনার একটা বিগ সাপোর্ট, বিগ সাপোর্ট। তো আমি আর মানে পিছনে ভাবিনি কিছু, থাকতে হয়। যে আমাকে আমার আমার মনে হয়েছে এই কাজটা করা দরকার আমি এবং করব, সেটা যতটাই চ্যালেঞ্জিং হোক না কেন। এবং করার পর দেখছি যে দিনের পর দিন যখন এই কাজটা সম্বন্ধে কিছু মানুষ জানতে পারে, মানুষের মধ্যেই ছড়িয়ে পড়ে আর কি, যে এই কাজটা হচ্ছে এরকম। এবং আমার যেহেতু ফোন নাম্বার লেখা আছে ওখানে, যে প্রতিটা প্যাড বক্সের নিচে, তো অনেক সময় কয়েকজন ফোন করেও বলেছে আমাকে যে দাদা আপনি যে কাজটা করছেন সেই কাজটার প্রয়োজনীয়তা সত্যি আজকের সমাজে ভীষণভাবে ফিডব্যাক পাওয়া যাদের জন্য করা। এবং এই কয়েকজন মানুষ যারা আমাকে এই কথাগুলো বলেছে ফোন করে, তারা আমাকে অনেকভাবে অনুপ্রেরণা দিয়েছে যে সত্যি যে এই কাজটা আগিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে। আচ্ছা, যখন প্রথমে মনে হলো যে এখন থেকে শুরু করা যেতে পারে, এটা প্রথম কার কাছে গেছিলে পারমিশনের জন্য? আচ্ছা, পারমিশনের দরকার নাকি এমনি তো নিজেরা গিয়ে লাগাতে পারবো না বা কিছু একটা? সেটা কিভাবে হলো? এটা হচ্ছে প্যাড বক্সের প্রথম যে প্ল্যান করেছিলাম যখন সেট আপ করবো আর কি, তখন ওই বক্স প্রত্যেকটা জায়গায় কি হয়, টয়লেটে একজন করে দায়িত্বে থাকেন, ঠিক আছে, এবং দায়িত্বে যারা থাকেন তাদের আবার মাথায় একজন থাকেন, মানে ধরুন একটা এরকম অনেকগুলো টয়লেটের দায়িত্বে একজন লোক থাকেন, এবং তারা আবার তাদের সেটা কি শিলিগুড়ি শহরেই ফার্স্ট করেছিল? শিলিগুড়ি শহরে তাদের দায়িত্বে আবার একজন দুজন করে এক একটা টয়লেট এক একজন থাকে। তো আমি ওনাদের কাছে গিয়ে বললাম যে এরকম আমি এই চিন্তা ভাবনা করছি, তো এটা করব এবং এটা দ্বারা অনেক মহিলা উপকৃত হবে। প্রথমে কিছু টয়লেট থেকে তো আমাকে সাপোর্ট করেনি, তারা সরাসরি বলে দিয়ে যে আজকের ডেটে তুমি এটা বলছো যে সে প্যাড পেয়ে উপকৃত হবে এবং সেটা এখানে থেকে নেবে, তার থেকে আমার মনে হয় তুমি যেটা করতে চাইছো সেটাতে এখানে আমাদের খারাপ হবে এবং জায়গাটা খারাপ করবে, নোংরা করবে মানুষ এসে, এই সমস্ত বলতে থাকে। তারা যত রকম নেগেটিভ বলা যায় আর কি সেরকম বলতে থাকে। কিন্তু কিছু কিছু টয়লেটে যারা দায়িত্বে থাকেন তাদের আমি বোঝাতে সফল হয়েছি যে এই কাজটার প্রয়োজনীয়তা আছে, এবং তারা তাদের উপরে যে দায়িত্বে ছিলেন আর কি তাদেরকে বলার পর আমি তাদের সঙ্গে মিটিং কন্ডাক্ট করি এরকম দু এক জায়গাতে, গিয়ে তাদেরকে বোঝাই, মানে তাদের উপরে যিনি ছিলেন দায়িত্বে তাদেরকে বোঝাই যে আপনার দায়িত্বে যদি 2টো টয়লেট থাকে বা 3টে টয়লেট থাকে, আমি এই টয়লেটগুলোতে এই কাজটা করব এবং এই কাজের মাধ্যমে অনেক মহিলা উপকৃত হবে। এবং তারা বোঝানোর পর তারপর আমি একটা দুটো করে স্টার্ট করি তখন। আচ্ছা, আচ্ছা, প্রথম কোন টয়লেটে কাজ হয়েছিল ফার্স্ট? আমি স্টার্ট করেছিলাম আপনার বিধান মার্কেট স্টার্টিং, তারপর থেকে সেই টয়লেটটা এখনো চলছে আমাদের। পেট্রোল পাম্পগুলো কাজ হয়েছে, স্কুল বিধান মার্কেটে স্টার্ট করেছিলাম, তারপরে এনজিপি স্টেশনে করেছিলাম, শিলিগুড়ি জংশন স্টেশনে করেছিলাম, বাস টার্মিনাসে করেছিলাম, তারপর শিলিগুড়ির বিভিন্ন পেট্রোল পাম্পে করেছিলাম এবং বেশ কিছু স্কুলে করেছিলাম। ঠিক আছে, আমার থেকে এখন স্কুলগুলো কন্টিনিউ হচ্ছে নাকি কোনগুলো কন্টিনিউ হচ্ছে না? সত্যি কথা বলতে এখন স্কুল বা পেট্রোল পাম্প সবগুলো তো কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, কারণ প্যাড কেনার জন্য প্রতি মাসে একটা ভালো কোয়ান্টিটি অর্থের প্রয়োজন হয়। আর একজন দুজন তিনজনের পক্ষে এই সামান্য ইনকামের মধ্যে থেকে এই প্যাড কেনার যে অর্থটা সেটা যোগান দেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। সামান্য অর্থ থেকেও বড় কথা একটা সময়ের ব্যাপার থাকে, সময়ের তো ব্যাপার সময়, সেটা কি করে ম্যানেজ করতে? সময় বলতে আমি একটা শিডিউল করে নিই, যে এখনও যে প্যাডগুলো আমি দিই তার সেটা হচ্ছে প্রতিটা সপ্তাহের এন্ডে, মানে শনিবার এবং রোববার এই দুটো দিনের মধ্যে আমি প্ল্যান করে শিডিউল করে নিই যে খালি হয়ে গেলে পরে আমি সেগুলোকে রিফিল করব। ওকে,
আচ্ছা, সেক্ষেত্রে তো অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। হয়তো অনেকের খুব দরকার রয়েছে, সে ধরো ইউজ করলো, আদারওয়াইজ অনেক ক্ষেত্রে হয় যে ওখানে ফ্রিতে পাওয়া যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে, হুম। সেই জায়গাটার ক্ষেত্রে কিভাবে ম্যানেজ করতে হয় এবার জায়গাগুলো? দেখুন, আমি তো ওখানে পুরো প্যাকেট দিচ্ছি না, এক হুম হুম লুজ দিচ্ছি। হুম হুম সেক্ষেত্রে কেউ তো আর একসঙ্গে অনেক নিতে পারবে না। হুম আমি প্রথমে এটা একটা এই সমস্যাটা আমার প্রথম হয়েছিল। প্রথমে হুম কি হয়েছিল, প্রথমে আমি শিলিগুড়িতে, শিলিগুড়ি হসপিটালের ওখানে, শিলিগুড়ি হসপিটালের বাইরে একটা লেডিস টয়লেট ছিল। হুম তো ওখানে গিয়ে আমি একটা করে ফুল প্যাকেট দিয়ে আসতাম, হুম পুরো প্যাকেটটা দিয়ে আসতাম, যে একটা প্যাকেটের মধ্যে 6টা 5টা করে প্যাড থাকতো। তো কি হতো, কিছুর সময় একজন ওই পুরো প্যাকেটটা নিয়ে চলে যেত। হুম তাতে কি হতো, যে মানুষটার প্রয়োজন, যে মহিলার প্রয়োজন, সে এসে আর প্যাডটা পেতো না। হুম তো এই সমস্যাটা যাতে না হয় এই কথা ভেবেই আমি কি করলাম, আমি প্যাডগুলোকে সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট করলাম। মানে এটা হচ্ছে যে ইমার্জেন্সি ব্যবস্থা, সেটা হ্যাঁ, অনেকেই বুঝতে পারছে না। সেটা হুম বুঝতে পারতো না। হুম হুম তারা ভাবতো যে ফ্রিতে পাওয়া যাচ্ছে, আমি পুরো প্যাকেটটাই নিয়ে চলে যাব। হুম সেটা যাতে না হয় তার জন্য সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট করলাম, তাতে যাতে মানুষ বুঝতে পারে এই একটা প্যাকেট মানে সে তার প্রয়োজনে ব্যবহার করবে নিয়ে। এবং আমি কি করলাম, ওই বক্সের পাশে একটা করে কাগজে লিখে রাখলাম, যেখানে লেখা আছে যে আপনার প্রয়োজনে একটা করে প্যাড সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন, যাতে মানুষ বুঝতে পারে যে এখান থেকে একটা করে প্যাড প্রয়োজনে নেওয়া যেতে পারে। আচ্ছা, এটা এ, মানে দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা ফ্রিতে পাওয়া, হ্যাঁ, একটা হ্যাঁ, ইমার্জেন্সিতে হ্যাঁ, ব্যবহার করা, প্রয়োজনে সেটার ব্যবহার মধ্যে করার। একদম এক্স্যাক্টলি। আচ্ছা, বিটুদার এই জার্নিটার সাথে আরেকটা জার্নি শুরু হয়েছে, সেটা ভবঘুরেদেরকে নিয়ে। হ্যাঁ, এটা একটু অন্যরকম, সেটা একটু শুনি। এটা আহ, অন্যরকম বলতে, সত্যি কথা বলতে, আমার সেই না খেয়ে ঘুমানো রাতের কথাগুলো আমাকে খুব কষ্ট দিয়েছিল। এবং হুম আমার যখন মনে হয়েছে যে আমি যদি রাত্রেবেলায় পেট ভরে খেয়ে ঘুমাতে পারি, আমি চেষ্টা করব যাতে আমার আশপাশে যেন আর কিছু মানুষও যাতে পেট ভরে খেয়ে ঘুমাতে পারে, হুম হুম যাতে রাতের না খেয়ে কষ্টে যাতে কোনো মানুষ যাতে না ঘুমায়। এই কষ্টটা আমার ভিতরে ছিল। নিজের জীবনের একটা হ্যাঁ, কিছু জীবন। অভিজ্ঞতা যেটা যেন হ্যাঁ, অন্য কেউ না হ্যাঁ, ভোগ করে। না ভোগ করে। তো আমি চেষ্টা করেছি, যখন একটু সামর্থ্য হয়েছে আমার, তখন শিলিগুড়ির যে এনজেপি স্টেশন আছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে অনেক মানুষ, অসহায়ভাবে করে মানুষ রাত কাটায়। হুম হুম এবং তাদের মধ্যে অনেক মানুষই আছে যারা হয়তো একবেলা খেয়েছে, কেউ হয়তো না খেয়েই হয়তো হুম ঘুমাচ্ছে। তো আমার ওয়াইফ এবং আমার কিছু সহকর্মী, যাদের নিয়ে আমি রাত্রেবেলায় তাদের মাঝামাঝি রাতের খাবারটা ডিস্ট্রিবিউশন করতাম। আচ্ছা, এবং করতে করতে রেগুলারলি ডিস্ট্রিবিউশন করতাম। এবং করতে করতে আমি বোঝার চেষ্টা করতে পারতাম, হুম হুম করতাম যে তাদের সমস্যাটা কোথায়, হুম তাদের অসুবিধাটা কোথায় হচ্ছে। এবং আমি বুঝতে পেরেছি যে শুধু একবেলা খাওয়ারে একটা মানুষের সমস্যার সমাধান হতে পারে না। কারণ একদম। আজকের ডেটে যদি কোনো মানুষের হাত পা যদি ঠিক থাকে বা একটু স্টেবল থাকে, সে কোনো না কোনোভাবে খাবারের ব্যবস্থা মানুষ করে নিতে করে নিতে পারতে পারবে। পারে। কিন্তু তার একটা মাথার উপর একটা ছাদেরও প্রয়োজন হয়। হুম একটা রাত ঘুমানোর জন্য, একটা শান্তিতে ঘুমানোর জন্য একটা জায়গারও প্রয়োজন হয়। হুম তো আমি চেষ্টা করেছি সেই সকল মানুষগুলোকে যারা এই পরিবার থাকতেও পরিবার নেই, আবার কারো পরিবারই নেই, কেউ একাই, সেই হুম মানুষগুলো যাতে দিনের পর দিন রাস্তাঘাটে পথে পড়ে মৃত্যুর পথে না গিয়ে যায়। তারা যাতে তাদের সবাইকে নিয়ে যদি একটা পরিবার তৈরি করা যায়, তাদের সবাইকে যদি একসাথে রেখে ভালো রাখা যায়, হুম তারা সবাই মিলে যদি একটা কিছু ইনকাম জেনারেট করে তাদের নিজের খরচা নিজেরা চালাতে পারে, তাহলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। হুম হুম আর রাস্তাঘাটে পড়ে থাকতে থাকতে তাদের কি হয়, মানসিকতার পরিবর্তন হয়। হুম মানসিকতার পরিবর্তন হয়, কাজ করার যে তাগিদটা সেটা হারিয়ে যায়। তারা দিনের পর দিন ওই এক জায়গায় বসে, মানে মানুষের কাছ থেকে হাত পেতে খাওয়ার যে অভ্যাসটা, সেটা রেগুলার হয়ে যায়। হুম সেটা যাতে না হয়, তারা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে, আমার আপনার মতন সবার সাথে যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তারাও যাতে কিছু কাজ করতে পারে, তারাও যাতে বাকি জীবনটা যাতে আনন্দের সঙ্গে কাটাতে পারে। এই ছিল আমার স্বপ্ন। এবং সেই হুম স্বপ্ন পূরণ করতেই 2021 সালে অসহায় করে মানুষের আশ্রয়স্থলের শুরুয়াত করা। এবং আজকেও আমাদের এই আশ্রমের কাজ চলছে, যেখানে আজকেও আমরা বেশ কিছু মা বাবা, এমন মানুষদের আমরা রাখতে পেরেছি যাদের সত্যিই নিজের বলতে কেউ নেই। এটা কোথায়, একটু অ্যাড্রেসটা শুনি যদি কেউ। এটা শিলিগুড়ির আমবাড়ি ফালাকাটা যে স্টেশন আছে, আমবাড়ি ফালাকাটা স্টেশন থেকে একদম কাছে, জমিদারগঞ্জ আর লক্ষ্মীজোত গ্রামের মাঝখানে। আচ্ছা, এটা কি নিজের জমি না অন্য কারোর? না, এটা সমীর নন্দী বলে শিলিগুড়ির এক ভদ্রলোক, উনি আমাদের কাজ করার জন্য এই জায়গাটা দিয়েছেন। বাহ, ওনার ওখানেই আশ্রয় করা। এখন হ্যাঁ, কতজন থাকেন এখন?
এখন প্রায় 6 জনের মতন আছেন। আচ্ছা। প্রায় 10 জনের মতন ক্যাপাসিটি আছে। কোনো কোনো সময় সংখ্যাটা বেড়ে যায়, কোনো কোনো সময় কমে যায়। কারণ অনেক সময় হয় কি, আমরা যদি কোনো মানুষের পরিজনের সন্ধান পাই এবং তার দায়িত্ব নিতে তারা রাজি হয়, তাহলে তাকে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি তার আচ্ছা। পরিবারের কাছে। বাহ! কারণ স্বাভাবিকভাবে জীবনযাপন করে মানুষ যাতে ভালো থাকে, আমাদের স্বপ্ন এটাই। প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে পৃথিবীতে। আচ্ছা, কেউ এই যেন যে একা না ফিল করে। এনারা যে 6 জন আছেন, তাদের প্রত্যেকের থাকা খাওয়ার খরচাটা কে দেয়? কারোর এর থেকে সাহায্য পান কি? না, সেইভাবে সাহায্য বলতে সরকারি কোনো সহযোগিতা আজ পর্যন্ত আমি কোথা থেকে পাইনি। আচ্ছা। আর আমাদের ওমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ডের যারা সদস্যরা আছেন, তারা তাদের সামান্য ইনকামের মধ্যে থেকেও কিছু কিছু বাঁচিয়ে এই মানুষগুলোর জন্য সহযোগিতা করেন। আচ্ছা, কতজন রয়েছে এখন মেম্বার? প্রায় 35 জনের মতন মেম্বার আছে। বাহ! 35 জনের মতো একটা হ্যাঁ, মেম্বার আছে। 35 জনের মতো। মানে একজনের ভাবনা অনেককে নিয়ে, এখন 35 জনের ভাবনা হ্যাঁ, 35 জনের অনেকজনকে নিয়ে। অনেকজনকে নিয়ে। তো এরা সবাই মিলে আমরা একটা পরিবার, ওমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ডের যে ওয়া ফ্যামিলি, এই ওয়া ফ্যামিলির সবাই মিলে সহযোগিতা করার চেষ্টা করি এবং এদের সবার সহযোগিতা নিয়ে এবং আমার স্যালারি থেকে কিছুটা বাঁচিয়ে এই মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করছি। আচ্ছা। আচ্ছা, ভবঘুরে যাদের জন্য কি নিয়ে ভাবার কেউ নেই, যাদের কেউ নেই যদি বলি, তাদেরকে একটা আস্তানা দিতে হবে। এই যে ভাবনাটা, এটা কেনই বা আসলো? এবং যেদিন আসলো সেদিন থেকে হয় না একটা ভাবনা মানুষের মাথাতে আসে, তারপর থেকে সারাদিন টিকটিক করতে থাকে যে আমি এরপরে কি করে করব এই কাজটা। এই পুরোটা কি করে আসলো? এই স্বপ্নটা মানে এখনকার স্বপ্ন না, এটা অনেক আগের স্বপ্ন। আমার বাবা ছোট থেকেই আমাকে মানুষ তৈরি করার স্বপ্ন দেখতো। আচ্ছা। আমার বাবা খুব স্বল্প ইনকামের মধ্যে থেকেও আমাকে সবসময় বোঝানোর চেষ্টা করতো যে তোমার ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশার তোমাকে বিরাট বিরাট ইনকাম করতে হবে তা নয়, তোমাকে একজন ভালো মানুষ তৈরি হতে হবে এবং তুমি চেষ্টা করবে একজন ভালো মানুষ হয়ে পৃথিবীতে তোমার শেষ দিনটা পর্যন্ত কাটানোর জন্য। আর আমি সেই চেষ্টাটা আজকেও করে যাচ্ছি এবং সেটাতে অবশ্যই সফল। যেটা আমরা বিল্লুদাকে দেখি যে প্রচুর মানুষের জন্য করা, মানে একটা মানুষের জন্য অনেকের করা না, এবং সেক্ষেত্রে প্রচুর মানুষের সাথে। আচ্ছা, বিল্লুদার সাথে যদি কেউ যুক্ত হতে চায়, যদি সমাজের কেউ এগিয়ে আসতে চায়, তাহলে কি বলবে? এবং বাকি মানুষদের জন্য অবশ্যই এই কাজটা তো বিল্টু চৌধুরীর শিলিগুড়ির প্যাডম্যান কারণ একজন ব্যক্তির নয়, এটা সমাজের কাজ, এটা সমাজের প্রতিটা মানুষের কাজ। আমার মনে হয় সমাজের প্রতিটা স্তরের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসার প্রয়োজনীয়তা আছে এবং তারা সবাই মিলেই এই কাজটা চালাবে আগামীতে। আমি এরকম নয় যে আমি তো একটা সিস্টেম তৈরি করেছি, সেই সিস্টেমটা তো সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, এবং সেই সিস্টেমটা তো রানিং করার জন্য, কন্টিনিউ চালানোর জন্য আমি যখন থাকবো না তখনও তো চালাবে কেউ না কেউ চালাবে। এবং তারা যারা প্রয়োজনীয়তার ফিল করে সমাজে, যে সমস্ত মানুষগুলো যাদের মধ্যে সেই সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে, যারা এই প্রয়োজনীয়তা ফিল করছে, তারা আগিয়ে আসবে, তারা এসে এই পরিবারের সঙ্গে, আমাদের এই ওমেন্স অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ড পরিবারের সঙ্গে যুক্ত হবে। যুক্ত হয়ে তারা কাজগুলো আবার কন্টিনিউ সেইভাবে আরও ভালোভাবে কীভাবে চালানো যায়, কীভাবে আরও ভালো কিছু করা যায় সেই চিন্তাভাবনা করবে। তখন কাজগুলো আরও স্বচ্ছন্দে চলবে, আরও ভালোভাবে চলবে। অবশ্যই এই ভালো কাজের জন্য অবশ্যই আমাদের বেস্ট উইশেস থাকলো, অবশ্যই ভালোভাবে কাজগুলো হোক। আচ্ছা, জীবনে তো এই ভাবনাগুলো ছিল, এগুলো পাওয়া হলো, অনেক অনেক হেল্পিং হ্যান্ড পেলেন, সেক্ষেত্রে কোনো আক্ষেপ কি রয়েছে? হ্যাঁ, আক্ষেপ বলতে একটা তো কষ্ট হয় যে আজকে অনেক অনেক বছর হয়ে গেছে শিলিগুড়িতে আছি। আজকে নিজের স্যালারির বেশিরভাগ অংশটা মানুষের জন্য, সমাজের জন্য কন্ট্রিবিউশন করি। আজকে নিজের একটা বাড়ি নেই, এটা তো একটা কষ্টের হয়। এটা ভেবে সত্যি কষ্ট হয়। নিজের আজকের এটাও নিজে ভাড়া বাড়িতে থাকি, সেটা ভেবে সত্যি কষ্ট হয়। ওটা অবশ্যই একটা স্বপ্ন, নিশ্চয়ই পূরণ হোক, সকলকে নিয়ে একটা পূরণ হোক, এটা আমরাও চাই। আরও ভালো করে কাজ হোক, আরও অনেক মেম্বার হোক। অবশ্যই। তবে হ্যাঁ, এটা নিয়ে কষ্ট হয়, এটা সাময়িক। তবে আমি যখন ভাবি যে আজকে আমার নিজের বাড়ি না থাকলে পরেও আজকে যে মানুষগুলো সত্যি নিজের কেউ নেই, পৃথিবীতে কেউ নেই, সেই মানুষগুলোকে নিয়ে আমি তো একটা পরিবার তৈরি করতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় কিছু। অবশ্যই। তো আমার কাছে এই কষ্টটা মানে লাঘব হয়ে যায় তাদের কাছে যখন থাকি, তাদের কাছ থেকে যখন দেখি, তখন আর আমার কাছে এই কষ্টটার কষ্ট মনে হয় না।
আচ্ছা, পরিবারকে তো এক ক্ষেত্রে বলেছিলেন যে মহিলাদের জন্য করছেন, সেক্ষেত্রে একটা সাপোর্ট ছিল, ভবঘুরেদের জন্যও করছেন, সেক্ষেত্রে পরিবারের থেকে কীরকম একটা সাপোর্ট ছিল? যে প্রথমে অনেকে এমনি অনেক কাজ হচ্ছে, অনেক টাকা পয়সা, এই ক্ষেত্রে মানে পরিবারের ক্ষেত্রে যেটা হয়। পরিবারের ক্ষেত্রে দেখুন, পরিবার, আমার ওয়াইফ আমার কাজে সহযোগিতা করে, আমার মাও কাজটাকে সমর্থন করে, আর পরিবারের বাকি যারা আছে তারাও বর্তমানে সেই কাজটার মানে প্রয়োজনীয়তা ফিল করে, তারাও বলে এই কাজটার প্রয়োজনীয়তা আছে। কিন্তু তারা একটা তো, তাদেরও একটা খারাপ লাগে যে তুমি সব কিছু তোমার ইনকাম থেকে সমাজের জন্য করছো, নিজের জন্য কিছু করতে পারছো না, মানে তারা বোঝানোর চেষ্টা করে। আসলে আমি তো শুধুমাত্র নিজের পরিবারের জন্য নয়, আমি বিশ্ব পরিবারের জন্য করবার জন্য পৃথিবীতে এসেছি। এটা আমার বাবা আমাকে ছোটো থেকেই শিখিয়েছে। তো আমার কাছে সেটা শুধুমাত্র কোনো 2-1 জন বা 4 জনের কথাটা আমার কাছে সেরকম খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণ আমার কাছে মনে হয় যে আমার এই বিশ্ব পরিবেশের জন্য বা এই সত্যি পৃথিবীতে যে মানুষগুলোর নিজের কেউ নেই, তাদের জন্য করাটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ বিল্লুদা, অনেক সুন্দর কথা শুনলাম আজকে, কথা বললাম আমরা, এবং আমরা অনেকটা জানলাম। এবং অবশ্যই আগামীতে আপনার পরিবারের সংখ্যা, যে অ্যাওয়ারনেসের যে পরিবারের সংখ্যা, যে অ্যাওয়ার যে পরিবারের সংখ্যা, তা অবশ্যই আরও বাড়ুক, 35 থেকে আরও বেশি হোক, আরও অনেক মানুষ এগিয়ে আসুক, এবং আরও অনেক পরিবার যাদের কেউ নেই, তাদেরকে নিয়ে আপনি আরেকটা পরিবার তৈরি করুন। এটা আমাদের অবশ্যই একটা আশা থাকলো। এবং সমাজে যারা এই কাজে এগিয়ে আসতে চায়, আপনাদের সাথে যুক্ত হতে চায়, তাদের উদ্দেশ্যে কী বলবেন? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে এই কাজটা আমার বা তোমার নয় বা আপনার নয়, এই কাজটা সবার, এই কাজটা সবাইকে নিয়েই চলতে হবে, সবাইকে নিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে। এই কাজটার প্রয়োজনীয়তাটা সবাইকে অনুভব করতে হবে। কারণ এই শুধুমাত্র আমরা জাত পাত ধর্ম বর্ণ সব ভুলে গিয়ে আমরা বিশ্ব পরিবারের, আমাদের সারা বিশ্বের সমস্ত মানুষ নিয়ে আমাদের পরিবার, এটা ভাবতে হবে আমাদেরকে। ধন্যবাদ। আজকে আমাদের সাথে ছিলেন বিল্টু চৌধুরী, ফাউন্ডার অফ ওমেন অ্যাওয়ারনেস অ্যান্ড হেল্পিং হ্যান্ড বা শিলিগুড়ির প্যাডম্যান। শুধু একজন ভেবেছেন অনেক মহিলার কথা, যারা কাজ করতে আসেন, তারা যদি কোনো সমস্যায় পড়েন, সেক্ষেত্রে তার সমস্যার কথা ভাবা, সেই সমাধান সূত্র বের করে দেওয়া, এবং অবশ্যই শিলিগুড়ির প্যাডম্যান হয়ে যাওয়া। এবং এখানেই তিনি থেমে থাকেননি, সেটাকে এখনও কন্টিনিউ করছেন, এবং অবশ্যই ভবঘুরেদের জন্য তৈরি করেছেন একটি আস্তানা, যেখানে তারা থাকতে পারেন, আরেকটি পরিবার তার। তবে স্বল্প রোজগারে এতগুলো মানুষের জন্য তিনি ভাবছেন, এবং একজন ভেবেছিলেন, এখন তার সাথে রয়েছেন 35 জন। এরকমভাবেই শুভবুদ্ধি সম্পন্ন বা অন্য কারোর জন্য ভাবনার যে মানুষগুলো, তারাও যুক্ত হন বিল্লুদাদের সাথে, এবং অবশ্যই একজনের জন্য নয়, অনেকের জন্য ভাবার যে পরিকল্পনা তাদের রয়েছে, তা অবশ্যই পূরণ হোক। জানলাম অনেকটা, শুনলাম অনেকটা, ইচ্ছে করলে অনেকটাই করা সম্ভব, এবং বাকিটাও করা সম্ভব। অবশ্যই আমাদেরও একটা আশা রয়েছে, প্রত্যেকেই করতে পারুক। আজ আমাদের সাথে শিলিগুড়ি টক্সে ছিল বিল্টু চৌধুরী বা শিলিগুড়ির প্যাডম্যান, তার সাথে কথা বললাম। আগামীতে অন্য এপিসোডে অন্য কোনো মুখ নিয়ে হাজির হয়ে যাব শিলিগুড়ি লাইভের শিলিগুড়ি টক্সে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার।